পতিতা আমরা কাদের বলবো, কেন পতিতা বলবো? জীবনের চাহিদা কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, আরেকটা হচ্ছে কাম। পতিতাদের দিয়ে আমাদের সমাজ কাম নিবারণ করে, যৌন ক্ষুধা নিবারণ করে। গায়ের চলতি ভাষায় কখনো কখনো আমরা কোনো মেয়েকে কি বলেও গালাগালি করি। এই যে টার্মগুলো দিয়ে আমরা যে অশ্রদ্ধা করছি জিনিসটাকে, তাহলে সেম কাজ তো পুরুষরাও করছে। পুরুষরাকে আমরা কেন কিছু বলছি না? নটি বিনোদিনী তার আত্মজীবনীতে লিখেছে, প্রতিনিয়ত আমাকে আমার গুরুদেব আমার শরীরকে ভোগ করেছে। আমি প্রতিবাদ করিনি, তার একটাই কারণ, সে আমার গুরুদেব। একটা টার্ম আছে প্রচলিত, কেউ বলে অহবেশ্যা আর কেউ বলে স্বভাব। কর্পোরেট সেক্টর, এটাই স্বভাব আমার প্রমোশন হবে। পতিতাদের আমাদের সমাজ কিভাবে দেখে? খুবই একটা ঘৃণ্য অবহেলিত চোখে দেখে। অপ্সরাকে অবশ্যই অপসরা অপ্সরা অপসরা নারী বেশ্যরে পুরুষ বেশ্যা হয় না। তুমি কাগজ খুললেই দেখতে পাবে স্পেশাল সার্ভিস, আমাদের পরিভাষায় যেটাকে এসকর্ট বলা হয়। তুমি যে মেয়েটির সাথে পরকীয়া করছো বা যে মেয়েটি উন্নতির ছেলের সাথে পরকীয়া করছে, সমাজে গিয়ে কি বলছে? আমরা খুব বেস্ট ফ্রেন্ড। কুন্তির পুত্র হচ্ছে কর্ণ, যাদের দ্বারা কুন্তি সন্তান সম্ভবা হলো। কুন্তি সমাজের স্থায়ী কি, কর্ণের পরিচয় কি, এদের সম্বন্ধে আমরা কি কলু পাঠবো? কিন্তু তুমি পাড়ার মেয়েটাকে বলতে পারছো, আরে ওর দিকে তাকাস না, ভাই বাজে মেয়ে। পতিতা আমার মা, যে মায়ের মাটি নিয়ে, বাসস্থানের মাটি নিয়ে আমরা দেবী দুর্গার পুজো শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো স্পিরিচুয়াল টক্সের একটা নতুন এপিসোড। আজকে স্পিরিচুয়াল টক্সের এই এপিসোডটা আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিক নিয়ে আলোচনা সচরাচর হওয়া প্রয়োজন, কিন্তু স্বাভাবিকভাবেই কোথাও হয়তো হয় না। এই সমস্ত কথা সমাজের প্রকাশ্যে বলা বারণ, কিন্তু এই টপিকটার পিছনেও, এই টার্মটার পিছনেও একটা পৌরাণিক ইতিহাস যদি আমরা জুড়ে দিতে পারি, একটা অজানা, আপনাদের অচেনা কোনো ইতিহাসের তথ্য, তাহলে কেমন হয়? আজ আমরা কথা বলবো পতিতাদের নিয়ে, যাদেরকে চলতি বাংলা ভাষায় আমরা বেশ্যা বলি, কখনো সেক্স ওয়ার্কার বলি, কখনো আবার অনেক চলতি শব্দে গালাগালিও করে থাকি। কিন্তু এর পিছনে যে গুহ্য ইতিহাস, এর পিছনে লুকিয়ে থাকা রহস্য আমরা শুনবো এমন একজন মানুষের থেকে, যে মানুষটি আমার মামা, আমার মায়ের বাল্যকালের বন্ধু রাজীব শ্রাবণ, এবং আমি রাজীব মামা বলেই তাকে ডাকতে অভ্যস্ত। 2020 সালে আমার মামা, অর্থাৎ আজকের গেস্ট, ক্যান্সারে আক্রান্ত হন, এবং সেই ক্যান্সারের যন্ত্রণাকে ভুলে থাকতে তিনি লেখা শুরু করেন, তিনি বই লিখতে শুরু করেন, এবং তিনি কত বই লিখেছেন, তিনি কি বই লিখেছেন, সেই সমস্ত সম্বন্ধে আমি সরাসরি তার থেকেই শুনবো এবং আপনাদেরও শোনাবো। তাই আজকের এপিসোড শুরু করব। খুব সংক্ষিপ্তভাবে বলছি, যারা আজকের এপিসোডটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কে কোথা থেকে দেখছো সেটা জানাও, এবং যারা আমার সঙ্গে কথা বলতে চাও তারা যোগাযোগ করো 6289858577 এই নাম্বারে। মামা বলো, কেমন আছো? বিন্দাস আছে, বিন্দাস, একদম বিন্দাস। যাক, তুমি মোটামুটি বলো কেমন লাগছে আমার স্টুডিওতে এসে? ভালো, খুব সুন্দর হয়েছে, সাজানো ভালো হয়েছে। একদম। অনেকদিন ধরে গালাগালি করছিলে, কাজ প্রান্তিক জায়গা থেকে শহরের বুকে এই যে করেছিস, এটা খুব প্রশংসনীয়। তুই বলছিস অনেকদিন ধরে কাজ কর ইউটিউব নিয়ে, তো বন্ধুরা ইউটিউব করছে, হ্যাঁ। বলো সেই জায়গা থেকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, প্রাউড ফিল করছি। এবং যাক, আজকে তো মাও আসছে স্টুডিওতে, খুব মানে এটা আমার কাছে খুব বড় পাওয়া। মা তো আমার মিউজিক ফিল্ডেই বলি বা ইউটিউব ফিল্ডে বলি, মা সচরাচর খুব কম আসে, তো তাই মা যখন আসে খুব স্পেশাল লাগে। এবং আজ তোমরা সবাই, আমরা গোটা পরিবার এক জায়গায় হবো, খুব ভালো লাগছে ভেবে। তো যাই হোক, আজকে পডকাস্টের টপিক আমরা যে বিষয় নিয়ে সিলেক্ট করেছি, সেই বিষয়টায় ঢোকার আগে আমি তোমাকে প্রশ্ন করব একটা জিনিস, যে পতিতা আমরা কাদের বলবো, কেন পতিতা বলবো? পতিতা, এটা আমাদের এখন যে বিষয়টা চর্চা হচ্ছে, এটাকে নিয়ে আমরা যদি একটু ইতিহাসের পাতায় উল্টাই, আমরা দেখতে পাবো পৃথিবীর সৃষ্টির ঠিক পর মুহূর্ত থেকে মানুষের লাইফ কি, লাইফ মানে জীবনের চাহিদা কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, আরেকটা হচ্ছে কাম।
সেই কামের আমরা অনেক রকম মেথড জানি। পতিতাদের দিয়ে আমাদের সমাজ কাম নিবারণ করে, যৌন ক্ষুধা নিবারণ করে। এবার তুই বলবি যে ব্যাপারটা হঠাৎ তোমার এই ব্যাপারটা কেন মাথায় এলো? পতিতা যে প্রশ্নটা আমাকে করলি, এই পতিতার প্রশ্নের প্রথম কারণ হচ্ছে, প্রথম ব্যাখ্যাটা এরকম ভাবে বলা যায়, অবৈধ প্রণয়ী। আচ্ছা। আমার সাথে আমার যৌন কামনা পূরণের জন্যে আমার বাড়িতে স্ত্রী আছে, বা যে যাবে তার বাড়িতে স্ত্রী আছে, হয়তো স্ত্রীর কাছে তার কামনার জায়গাটা পূরণ হচ্ছে না, অথবা তার হয়তো একটা স্বভাব আছে যে নারী সঙ্গ, নতুন নতুন নারী সঙ্গ। তা নতুন নতুন নারী সঙ্গ তো আমাদের সমাজ অ্যালাউ করে না। যারা অর্থের বিনিময়, এখন অর্থ আমি আলোচনা প্রসঙ্গে বলবো, প্রাচীন যুগেও এটা ছিল, একবারে বেদ পুরাণ সেই জায়গা থেকে, বা আমরা আসছি পরে সেটা, সেই জায়গা থেকেও কিছু বিনিময়ে সে তোমার কামনা, যৌন ক্ষুধা মেটাচ্ছে, সে তার শরীরকে তোমার কাছে বিক্রি করছে। আর এইটা নিয়েই আমার ভাবনা, এটা তো তুমি আমি সবাই জানি ব্যাপারটা। আমার ভাবনাটা এসছে 2020-21 যখন আমি অসুস্থ, সেই আবহাওয়ায় ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুর, আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব। দুর্গা ঠাকুরের প্রতিমা তৈরি হচ্ছে, কিন্তু প্রতিমা সবকিছু রেডি, প্রতিমা মাটি পড়ছে না। তা যে ঠাকুর যিনি বানান, তাকে আমি জিজ্ঞেস করলাম যে মাটি পড়ছে না কেন? বলছে এই মানে অতি মহামারী চলছে তখন, এই অতি মহামারীর সময় আমরা পতিতা বা বেশ্যার বাড়ির মাটি পাচ্ছি না বা যেতে পাচ্ছি না। যাকে আমরা সমাজে ঘৃণ্য চোখে দেখি, আমাদের দেবী বরণ, সেই ঘৃণ্য মানুষের কাছ থেকে, তার বসত বাড়ির বা তার যেখানে থাকেন তারা, তার মাটি নিয়ে আমাদের দুর্গা প্রতিমা শুরু হচ্ছে। এই জায়গা থেকেই আমার ভাবনা, যেটা আমাদের কবে থেকে শুরু, পতিতা কিভাবে আমার যে একটা বই আসছে, হ্যাঁ, পতিতা পুরাণ। পতিতা পুরাণ, এখানে একটু পজ করি, পতিতা পুরাণ কেন? হ্যাঁ, কারণ পুরাণ আমাদের 18টা আছে, উপপুরাণ অনেক সংখ্যায় অনেক কিছু আছে। পতিতাদের কথা সেই বেদ থেকে শুরু করে আমাদের উপনিষদ, রামায়ণ, মহাভারত, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু ওই যে আমরা সমাজের সুশিক্ষিত লোক, সমাজের আব্রু পড়ে আছি, পতিতা সম্পর্কে আমরা বলতে সাহস পাই না। এটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতে করতে বিভিন্ন মানুষ, এবং আমাকে এটা লিখতে গিয়ে, এটা তো জানা নেই, লিখতে গিয়ে আমাকে বিভিন্ন পতিতা পল্লীতে ঘুরতে হয়েছে, তাদের জীবনযাত্রা কি। পতিতা কে? সাধারণভাবে মহিলাকে মা, পৃথিবী আমাদের মা, জননী। সেই পৃথিবীর জননী, সেই মা, সেই মাকে তার পেটের ক্ষুধা নিবারণ করার জন্যে তার শরীর, মন্দির যেটা, তাকে বিক্রি করতে হচ্ছে। এবং তাকে আমরা সমাজের যারা ভদ্র বাবু, তার কাছে গিয়ে আমাদের কামনা বাসনা এই জায়গাটা মেটাচ্ছি অর্থের বিনিময়ে। অনেক সময় সন্তান হচ্ছে, যে সন্তানকে বলা হচ্ছে জারজ সন্তান, তার দায়িত্ব নিচ্ছি না আমরা, শুধু আমাদের আনন্দটাকে, যৌন কামনাটাকে তার মাধ্যমে মেটাচ্ছি। এটা কি আমাদের শুধু এই সভ্য সমাজেই ছিল? যেটা আমি একটু আগেই বললাম, আমি ঘাটতে 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 দেখলাম এর আগে একটা ব্যাপার ছিল। কিরকম সেটা? ওই যে পতিতার কাছে কারা যায়, বিবাহিত মানুষ। তার আগে বিবাহিত জায়গাটা আমাদের সমাজে কখন এলো? আমাদের ঋগ্বেদে এরকম একটা ঘটনা আছে, শ্বেতকার সে প্রথম আমাদের বিবাহের জায়গাটা নিয়ে এলো। কিরকম? সে একজন ঋষির সন্তান, তার মা
তার পিতা মানে বাবা বসে আছে, হঠাৎ দেখলেন একজন পুরুষ তার মাকে ইশারা করে ডাকছে এদিকে। তখন যা পরিবেশ, বন জঙ্গল, মা তার সামনে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে পুরুষের সাথে তার যৌন ক্রিয়া করছে পুত্রের সামনে, একটু বনের আড়ালে। বাবাকে যখন জিজ্ঞেস করছে, বাবা এটা কি হচ্ছে? তোমার স্ত্রী আমার মা যা মানে পর পুরুষের সাথে এরকম যৌন ক্রিয়া করছে। বাবা বললেন, তিনি ঋষি, তিনি বললেন, প্রকৃতি তো নারী হচ্ছে গাভীর তুল্য, গাভী কখনো অশুদ্ধ হয় না। এই জায়গা থেকে শ্বেতকার প্রথম আমাদের শাস্ত্র অনুযায়ী বিবাহ জায়গাটাকে নিয়ে এলেন। আচ্ছা, আমরা যে পতিতা নিয়ে কথা বলবো, অধিকাংশ ক্ষেত্রেই বিবাহিত মানুষরা পতিতার দ্বারস্থ হন বিভিন্ন কারণে। বর্তমান সমাজে তো অবশ্যই এখানে অনেক ভাগ আছে, অনেক কিছু কথা আছে। তা এই যে পতিতার কাছে যাওয়ার আগে আমাকে যেটা জানতে হবে, কেন যাই? আমাদের সৃষ্টি যখন হয়েছে তখন একটা জিনিস আমাদের মধ্যে আছে, যেটা আমরা বলি, সবাই বলি, আদিরস। আদিরস কি বলতে পারবি? না। আদিরস আছে, হ্যাঁ কি না? আছে তো, আছে। আদিরসের এক্সিস্টিংস কিভাবে বোঝাবো? কিভাবে? আমরা, তুই দেখেছিস, আমরাও অল্প বয়সে দেখি, এখনো দেখি, বাসে আমরাও দেখি, যে একটা সুন্দরী মহিলাকে দেখলাম অথবা একটা নীল পর্নোগ্রাফি আমরা দেখলাম, আমাদের শরীরের মধ্যে একটা উত্তেজনা ফিল হচ্ছে। এটাকেই বলা হয় আদিরস, যার কিন্তু বাহ্যিক কোনো রসের গল্প নেই, অনুভূতি একমাত্র। আমরা সিনেমা হলে দেখার পর আমরা একটা কল্পনা করি, যৌন কামনার কল্পনা করি। আমরা একটা সুন্দরী মেয়েকে দেখলে তার পেছন গিয়ে যৌন কামনা করি। এবং অনেক সময় কি পৃথিবীর ইতিহাসে দেখা গেছে, টিনেজ গ্রুপে আমরা আমাদের যৌন কামনা আমাদের বিভিন্ন রকম পদ্ধতিতে, সেগুলো মূলত পুরুষরা সেটাকে আমরা, তার মধ্যে একটা হস্তমৈথুন আমরা তো বলতেই পারি, মাস্টার বিট একটা আছে। তাহলে সেটা কোথা থেকে আসছে? আদিরস থেকে। আচ্ছা, মৈথুনটাও কি পুরাণের সময়? আছে, পুরাণে আছে। মৈথুন তো পুরাণ থেকে আছে, পুরাণে পরিষ্কার বলা আছে মৈথুনের কথা। সেটা নিয়ে একটা এপিসোডই করা যাবে, মৈথুন কি। ওই যে জীবনের একটা অন্যতম অঙ্গ কামনা, তার থেকে একটা শ্রেণী তৈরি হলো পতিতা। মানে তুমি বলছো জবে থেকে আমাদের এই আদি অনন্ত সৃষ্টি, সেই সময় থেকে জবে থেকে মানুষের মধ্যে কাম সৃষ্টি হচ্ছে, আমাদের যে স্পেসিফিক যে আমাদের বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই যে চারিত্রিক গঠন যেগুলো, সেগুলো জবে থেকে আমাদের মানুষের মধ্যে ইনপুট করা হয়েছে, তবে থেকেই বলছো যে একটা সোসাইটিতে বা পুরাণে বলো বা হিস্ট্রিতে বলো, তখনকার যে প্রেক্ষাপটে মানুষ বসবাস করত, সেখানে পতিতা শব্দ বা পতিতা যে ওয়ার্ক বা কাজ, সেটা শুরু হয়ে গিয়েছিল। এটা বলতে গেলে আর একটু আগে যেতে হবে। আদি সৃষ্টিতে এটা মিথ আছে, এই প্রথম পুরুষ জন্য তৈরি হয়েছে দ্বিতীয় মহিলা তাদের কামনা মেটানোর জন্য। এর সত্যতা আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি পেয়েছি। পৃথিবীতে তুমি দেখো রাজাদের যুদ্ধ, ও সুন্দরী বউ আমরা ইতিহাসে বহুবার পেয়েছি, তার বউকে আমরা নেব, আমার বউ করব, কিসের প্রবৃত্তি? যৌন কামনার প্রবৃত্তি। রাজার উপপত্নী আমাদের কি বলা হয়? পতিতা। উপপত্নীর কোনো পরিচয় নেই। তুমি এখন বলো তো, তুমি পরকীয়া করো, তুমি যে মেয়েটির সাথে পরকীয়া করছো বা যে মেয়েটি অন্য একটি ছেলের সাথে পরকীয়া করছে, সমাজে গিয়ে কি বলছে? আমরা খুব বেস্ট ফ্রেন্ড। আমরা বলতে পারছি না আমাদের উদ্দেশ্য কি। পরকীয়ার এতটা বেড়েছে এখন, আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের ফার্স্ট লাইফ, আমি যার সাথে জীবনযাত্রা করছি, আমার শারীরিক জৈবিক চাহিদা তার কাছে সে মেটাতে পারছে না, আমরা পরকীয়ায় যাচ্ছি। এর সূত্রপাত যেমন আদিরস থেকে হয়েছে, রামায়ণ, মহাভারত, ইভেন গীতা,
সমস্ত জায়গায় হিন্দু সমাজে, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে আমি যে কথাগুলো বলছি এগুলো আমার কথা নয়। যারা ধর্মজ্ঞ আছেন, যারা ধর্মভীরু মানুষ আছেন, তারা কিন্তু জানবেন এগুলো কিন্তু ডকুমেন্টেশন প্রুফ কিন্তু আমি দিয়েছি। আমার পতিতা পুরাণ বইয়েতে কোথায় আছে, কিভাবে আছে, আমি কিন্তু পুরোটা আমার মন গড়া কথা বলছি না। এবং তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এই কারণেই যে এই যে প্রকৃত সত্য, প্রকৃত ঘটনা, এটা আমার পতিতা পুরাণের মাধ্যমে নিয়ে আসতে চাইছি। তুমি এই যে বারবার রামায়ণ মহাভারত কথাটা ব্যবহার করছো, পুরাণ তো আসছেই পরে। আর রামায়ণ মহাভারত তো ঋগ্বেদ থেকে এটা আছে। হ্যাঁ, তুমি তো বললে যে তুমি সৃষ্টির শুরু থেকে, তুমি হ্যাঁ। বারবার আমাদের কথা বলতে গেলে রামায়ণ মহাভারতের কথা আসে, তার কারণ আমাদের বাঙালির ওতপ্রোত জীবনে শৈশব থেকে রামায়ণ মহাভারত মহাকাব্য দুটি আমাদের সঙ্গে একটা ওতপ্রোত লিঙ্ক রয়ে গেছে। একদম, একদম। এবার সেখানে তুমি আমাকে বলো রামায়ণের ক্ষেত্রে, আমি দুটো পরে পরে আসি। রামায়ণ হচ্ছে ত্রেতা যুগে হচ্ছে রাম, রাম। তাই ত্রেতা যুগে যখন রামায়ণ ঘটছে সেই সময় তো মানুষের যে বেসিক ইনস্টিংক্ট, সেগুলো তো আমরা যেমন আমরা এখন ঘোর কলিতে বসবাস করছি, কলিযুগে বেসিক মানুষের যে ইনস্টিংক্ট সেগুলো কলির প্রভাবেই খারাপ অনেক ক্ষেত্রে। কিন্তু সেই সময় সত্যযুগের পরে যখন ত্রেতা যুগ আসছে তখন মানুষের বেসিক ইনস্টিংক্টগুলো তো অনেক পিওর ছিল। তাহলে সেই ক্ষেত্রে রামায়ণে কীভাবে পতিতার উল্লেখ পাওয়া যাচ্ছে? এক্ষেত্রে তো বলতে গেলে একটা কথা বলতেই হবে, যে দেবতাদের বরে সুন্দরী রমণী সন্তান সম্ভব হয়েছে। একটা উদাহরণ আমি মহাভারত থেকেই নিই, সেটা হচ্ছে কুন্তী। হ্যাঁ, কুন্তীর পুত্র হচ্ছে কর্ণ। কর্ণ সূর্যের বরে নাকি কর্ণের জন্ম হয়েছে। তুমি একটা সায়েন্সটাকে একবার ব্যাখ্যা করো তো। সূর্যের টেম্পারেচার, সূর্য একটা নক্ষত্র, পৃথিবীতে যদি আসে তার সেই টেম্পারেচারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কুন্তী তো কোন যা। আর আমাদের রামায়ণ মহাভারত যা লেখা হয়েছে পৃথিবী কেন্দ্রিক। তুমি চাঁদে গিয়ে রামায়ণ পাবে না, তুমি মঙ্গল গ্রহে রামায়ণ পাবে না। তাহলে এটা কোথা থেকে আসছে? যে ভদ্রলোক বা যাদের দ্বারা কুন্তী সন্তান সম্ভবা হলো, কুন্তী সমাজের স্থায়ী কি, কর্ণের পরিচয় কি, জারজ পুত্র, বাবা কোথায়? বিজ্ঞান কি বলে? আশীর্বাদে সন্তান জন্মায়? জন্মায় না। তুমি তাহলে হিসেব করো, আমরা কুন্তীকে বলতে পারছি না পতিতা। কেন পারছি না? পাচ্ছি না আমাদের ধর্মীয় কারণ। আমাদের কুন্তী প্রণম্য, আমাদের কর্ণ বীর যোদ্ধা, এদের সম্বন্ধে আমরা কি কলু পাঠবো? কিন্তু তুমি পাড়ার মেয়েটাকে বলতে পারছো, ওর দিকে তাকাস না, বাজে মেয়ে, ও চরিত্র ঠিক নেই। হোয়াট ইজ দ্য চরিত্র? তুমি খাচ্ছ, ঠিক আছে, তোমার পেটের খিদে আছে, তুমি দেখছো, তোমার চোখের খিদে আছে, তুমি সৃষ্টি করছো, তোমার মনের খিদে আছে, তোমার জৈবিক খিদে থাকবে না? তোমার জৈবিক খিদে তুমি যখন পূরণ করছো তখনই তুমি চরিত্রহীন হয়ে গেলে। অথচ এবং সেই খোদা মানে কারোর স্বেচ্ছার বিরুদ্ধে গিয়ে নয়। না, স্বেচ্ছার বিরুদ্ধে কোথায় হচ্ছে? মানে সন্তান জন্মালে স্বেচ্ছার বিরুদ্ধে হয় না। হ্যাঁ, দুজনের সম্মতি লাগে। হ্যাঁ। এই যে আমাদের এই জায়গা থেকে আরেকটা জিনিস, কত আবরণে তখনকার আমাদের পৌরাণিক কাহিনীতে পতিতাদের নিয়ে আসা হয়েছে অপ্সরা। স্বর্গে অপ্সরা, দেবতারা লীলা করছেন। দেবতা কি, এটা নিয়ে তো অনেক ডিবেট আছে। দেবতা কি, দেব কি, ভগবান কি, এটা বলতে গেলে একটু নৃতাত্ত্বিক জায়গায় যেতে হবে। যে পৃথিবীর সৃষ্টি, মানুষ এলো প্রতিকূল পরিস্থিতিতে, এসে সে সৃষ্টি করছে। প্রতিকূল পরিস্থিতি মানে ঝড়, জল, বন্যা ইত্যাদি, তাকে রোধ করতে হবে। সে তখন সৃষ্টি করছে দেবতা। শিব দেখতে এরকম, কালী দেখতে কালো, সন্তোষী মাতা দেখতে এরকম, ও দেখতে এরকম। এই যে দেবতা এক্সিস্টিং দেখাচ্ছে, আমি মহাপুরুষদের কথা বলছি না, যারা দেখেছেন তাদের অনুভূতি, তারা কিন্তু প্রুভ করতে পারেননি যে এটাই কালী। হ্যাঁ, কালী এসছে। তারাপীঠে যাই, রিসেন্ট আমি তারাপীঠে পতিতা পুরাণের শেষ পর্ব লেখার জন্য তারাপীঠে আমি গেছি। সেখানে তান্ত্রিকদের কাছ থেকে পঞ্চময়ের একটা আমি শিখেছি, যেটা তুমিও জানো, কাম। পঞ্চময়ের একটা কাম একটা আছে,
যে বিপরীত লিঙ্গের সঙ্গে মেলামেশা করতে হয়। কেন? তুমি তো এত পডকাস্ট করছো কেন? পঞ্চমায় তো বাকিগুলো ঠিক আছে, কেন? কেন? আমাদের দেবতাদের যে অনুভূতি, চরম অনুভূতি কি? আমাদের সুখের চরম অনুভূতি। বয়স অনেক বাচ্চা, কি বলবো তোকে? আরে বলো না, মা ভাগ্নের সম্পর্ক ভুলে যাও। চোখ মানে দৈহিক সেক্সুয়াল অনুভূতি, যেটা যে সুখ পাওয়া যায় তন্ত্র সাধনা করতে গেলে সেই সুখের ওপরে গিয়ে তাকে সাধনা করতে হবে। যার জন্য আমার তন্ত্র এবং বাঙালি বইতে এটা পুরো মেনশন করেছি যে কেন তান্ত্রিকরা মহিলা সঙ্গ চান। মহিলা সঙ্গে তাদের মেলামেশার সময় যে সুখ অনুভূতি করে তার থেকে আরো কিছু লেভেল ওপরে গিয়ে সেই সুখে বসে তারা কিন্তু প্রকৃত তান্ত্রিক যারা, তারা সেই সুখে বসে তবেই তারা তান্ত্রিক হতে পারে। বশীকরণ তান্ত্রিকের কথা বলছি না, প্রকৃত তান্ত্রিক যারা উচ্চ মার্গের সাধনা করে, উচ্চ মার্গের। আর তন্ত্র মানেই কিন্তু নেগেটিভ এনার্জি না, না, প্রচুর পজিটিভ এনার্জির কথা আছে। এগুলো তো যারা নেগেটিভ এনার্জিতে কাজ করে তারা তো ক্রিয়া মার্গের লোক, তারা শুধু ষটকর্মই করে। ওগুলো তো আলাদা প্রসঙ্গ, ওটা নিয়ে আলাদা কথা বলা যাবে। তা পতিতাদের আমাদের সমাজ কিভাবে দেখে? খুবই একটা ঘৃণ্য অবহেলিত চোখে দেখে। অপ্সরাকে অবশ্যই অপ্সরা, অপ্সরা অপ্সরা পতিতা আর অপ্সরার সাথে একটা মিল কিন্তু খুব খুব আছে, দুজনই ছলনাময়। এবং তুমি যদি দেখো মানে আমাদের সমাজে যে পতিতাদের যে ভূমিকা, এখন না আমরা পয়সা দিয়ে সে জায়গায় নিজের আমোদ প্রমোদের জন্য যাচ্ছি, তখন কিন্তু যখন সভা বসতো তখন কিন্তু অপ্সরাদেরকে নিয়েই কিন্তু নৃত্য পরিবেশন করানো হতো। নৃত্য অবধি তো আমরা দেখেছি, হ্যাঁ, নৃত্যের পরে দৈহিক মিলন। হ্যাঁ, তো হতো তো, স্বাভাবিক তো। মানে এখন যেমন তুমি যদি বলো, তুমি এটা বলতে পারবে এই দৈহিক মিলন দেবতাদের কথা দিয়ে যে অপ্সরার সাথে দৈহিক মিলন হয়েছে? বলতে পারবো না। কিন্তু আমাদের রামায়ণ, মহাভারত, গীতা, আরো যে যে ধর্মীয় গ্রন্থ আছে সেখানে কিন্তু এদের কথা বলা হয়েছে। ওই ওই ঋষির বরে ওই মহিলা গর্ভবতী হয়েছে। ইজ ইট পসিবল? বেশি বড় মানে সেই বরটা অন্যরকম বড় আর কি। হ্যাঁ, অন্যরকম বর। প্রসেস ছাড়া তো কিছু সম্ভব না রে ভাই পৃথিবী। প্রকৃতি আমার মা, হ্যাঁ, পতিতা আমার মা। যে মায়ের মাটি নিয়ে, বাসস্থানের মাটি নিয়ে আমরা দেবী দুর্গার পুজো শুরু করি। আমরা আমাদের কৃত কর্মের জন্য তাদেরকে সমাজে প্রতিষ্ঠা দিতে চাই না। এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমার পতিতা পুরাণ লেখা। তোমাকে বললে না যে রামায়ণে কিভাবে পতিতার কথা উঠে আসছে? রামায়ণে আছে, বহুভাবেই আছে রামায়ণের পতিতার কথা। মহাভারতে আছে, মহাভারতে তো আছেই, বহুভাবেই আছে। আচ্ছা, মহাভারতে এই যে পঞ্চপাণ্ডবের এক স্ত্রী দ্রৌপদী, তখন যখন বনবাস চলছে, অজ্ঞাতবাস চলছে, আমি একটু ছোট করে স্টোরিটা বলেই নিচ্ছি। যখন দ্রৌপদী স্বয়ম্বর সভায় অর্জুন গিয়ে মাছের চোখে তীর মেরে নিয়ে আসছে দ্রৌপদীকে, মাকে এসে বলছে, মা দেখো কি এনেছি। মা বলছে, যা এনেছিস 5 ভাই ভাগ করে নে। এবং তারপরে বলার পরে এই যে পঞ্চপাণ্ডবের এক স্ত্রী এবং প্রত্যেকের যে পালা করে তাদের সঙ্গে যে সহবাস করা, এই জিনিসটাকে তুমি কি বলবে? এই জিনিসটাকে বলতে গেলে প্রথমে তুমি বলো এটা সমাজ অ্যাপ্রুভ করছে তো? সমাজটা অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ করছে কাদের? পঞ্চপাণ্ডবকে। পঞ্চপাণ্ডবকে? ওরা তো প্রত্যেকে দেখতে গেলে দেবপুত্র, কিন্তু কুন্তির পুত্র। কুন্তির পুত্র। কুন্তিকে দেখেছে না। মহাভারত কি এপিক? এপিক কি? সেই সময়কার যে কোনো গ্রন্থ বা লিপি যেগুলো হয়েছে সেই সময়কার প্রতিফলন, সামাজিক অবস্থা। তাহলে সেই সময় কুন্তিকে আমাকে নিয়ে আসছি, দ্রৌপদীকে নিয়ে আসছি, এটা স্বাভাবিক যে একজন স্ত্রীর 5 জন স্বামী। আমি যদি বলি যারা ধর্মীয় মানুষ তারা আমাকে রে করবে, সেই অর্থে তো কুন্তিকে আমি পতিতা বলতে পারি, বলতে পারি তো। আমি কিন্তু কাউকে ধর্মীয় আঘাত না করে কথা বলছি। আমি এই প্রশ্নটা করবো ঠিকই করেছিলাম যে আলটিমেটলি যদি পতিতা কনসেপ্টটা আমাকে যেতেই হয় তাহলে মহাভারতের কুন্তি কেন না? একদম। কিন্তু কুন্তিকে তুমি কি দেবতার জ্ঞানে পুজো করছো? তুমি দ্রৌপদীকে কি বলছো? পঞ্চপাণ্ডব। দ্রৌপদী, আমরা যে মহাভারত নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন, রামায়ণ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, রামায়ণ নিয়ে তুমি যে কথা বলছো
রামের বনবাসের পর সীতা গর্ভবতী হলো কি করে? বিগ কোয়েশ্চেন। মাইন্ড ইট। আমরা সেই জায়গায় পতিতাকে একটা আবরণ করছি, আর আধুনিক কালে সেই পতিতাদের নিয়ে আমরা দেখো মানে এই যে জলসাগর, রামের বনবাসের 14 বছর বনবাসের পরই সীতা প্রেগনেন্ট হয়েছিল। হ্যাঁ, কি করে হয় এটা? কি করে তার কিন্তু সন্তান হলো? কিন্তু বলা হয় যে বনবাসে থাকাকালীন বধ দিয়েছে, কথা এটা আছে। হ্যাঁ। তাহলে পতিতা বৃত্তি, আমি আবার বলছি, যারা দেখছেন আমাকে কিন্তু তথ্যের ভিত্তিতে আমি কথা বলছি। গালাগালি দিলে কমেন্ট বক্সে হেভি গালাগালি দিকেন, কোনো চাপ নেই। কারণ আমরা সীতাকে কেউ পতিতা বলবো না, না। আমাদের ইমেজটা আমরা মাতা সীতা বলছি। হ্যাঁ। তুমি আর একটা কথা বলো তো, খুব প্র্যাকটিক্যাল আধুনিক কালে সুন্দরী সুন্দরী হিরোইন দেখি, আমি নাম বলছি না তাদের, আমার সঙ্গে কয়েকজন হিরোইনের পরিচয় আছে। গতকাল আমি একটা মিটিংয়ে ছিলাম, আমার সঙ্গে প্রডিউসার ছিল, একজন ডিরেক্টর ছিল বিখ্যাত। ডিরেক্টরের প্রথম কথা হচ্ছে, নায়িকাকে আমার সাথে লোকেশন দেখতে হবে, তবে সে হিরোইন হবে। মানে রেকি করতে যেতে হবে, মানে যেটা ফিল্মের আগে যেটা রেকি করে একদম, করতে একদম। যাওয়ার, লোকেশন দেখতে যাওয়ার। লোকেশন দেখতে যেতে হবে। নায়িকা বলে তাকে আমি পতিতা বলছি, আর পতিতা বলছি সোনার গাছের লোককে, পতিতা বলছি হাড় কাটা লোককে। আমাদের সমাজে যে জিনিসটা মেয়েরা করছে সেটা তো সেম দিক থেকে একদিক থেকে পুরুষরাও তো করছে। আমি পুরুষ পতিতার টপিকে আসছি না, আসছে, আমার ওটা পরে আসছে, ওটা আমি এখন আসছি না। পুরুষও পতিতা আমাদের। কিন্তু আমি এখানে বলছি, দেবতা ভরা সভায় নর্তকী বা অপ্সরার সঙ্গে তার নৃত্য দেখে এন্টারটেন্ড হয়ে আফটার দ্যাট তার সেক্সুয়াল যা আর্ট আছে সেটা মেটানোর পরে আমি তাদেরকে বলছি অপ্সরা। সমাজে বাবুরা যাচ্ছে যৌনপল্লীতে রেড লাইট জোনে, সেখানে গিয়ে আমি তাদেরকে বেশ্যা পতিতা, কখনো কখনো আমি অন ক্যামেরা বলছি, গায়ের চলতি ভাষায় কখনো কখনো আমরা কোনো মেয়েকে খানকি বলেও গালাগালি করি, ঠিক আছে? তো এই যে টার্মগুলো দিয়ে আমরা যে অশ্রদ্ধা করছি জিনিসটাকে, তাহলে সেম কাজ তো পুরুষরাও করছে, পুরুষরাকে আমরা কেন কিছু বলছি না? আমাদের দৃশ্য দূষণের মাধ্যমে তাকে পতিতা তৈরি করছি। কিভাবে? কিভাবে? একটা সুন্দরী মেয়েকে দেখলে তুমি শুধু মুখে কি তোমার দৃষ্টিটা আটকে থাকে? আমাকে বলো তো। পুরুষ শাসিত সমাজে তোমার চোখ নামতে নামতে একটা জায়গায় এসে থামে, বলার পর তার বক্ষ যুগলে এসে তোমার জায়গায় থামে। তুমি দেখছো, তুমি পুরুষ, কেন তুমি দেখছো? তোমার মধ্যে কি সৃষ্টি হচ্ছে? কাম লালসা। কাম লালসা। কাম লালসা কি? জীবন, জীবনের একটা পার্ট। আমরা তাকে ভোগ করছি আমাদের জীবনের জন্য, অথচ তাকে আমরা স্বীকৃতি দিচ্ছি না। আমরা তাকে নিষিদ্ধ পল্লী বলছি। ব্রিটিশ আমলে বহু বহু স্বাধীনতা সংগ্রামী মহিলা ব্রিটিশদের কাছ থেকে তথ্য আছে, যেটা আমার পতিতা পুরাণও আছে, ব্রিটিশদের কাছ থেকে তথ্য আদায় করার জন্যে তারা কি করতে চলেছে, তাদের শয্যা সঙ্গিনী হতো, সন্তান সম্ভবও হয়েছে, সন্তান প্রসবও হয়েছে। তারা কিন্তু পুরুষ যারা, তারা কিন্তু তার কোনো দায়িত্ব নেয়নি। পতিতা কারা তৈরি করেছে? পুরুষ শাসিত সমাজে পুরুষ তাদের কামনার জন্য। পরবর্তী ক্ষেত্রে মহিলা পুরুষ পতিতাও এসছে। পতিতা কে? যে কিছুর বিনিময়ে, বেশ্যা কি? কিছুর বিনিময়ে তার যৌন অংশ অপোজিট সেক্সকে ব্যবহার করতে দিয়ে তার জীবিকাকে নির্বাহ করছে। তাহলে পতিতা বৃত্তি তো এক কথায় তো জীবনই। একদম। এটাকে কজন আমরা এটাকে ভাবি পতিতা বলে? পতিও জানিস, ওর সাথে 4টে ছেলে, ও জানিস ওর বাড়িতে লোক আসে। এটা কিন্তু শহর গ্রাম সব জায়গায় ওর বাড়িতে লোক আসে। ওকে জানিস সেজে গুজে চলে যায়, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকে, ওখান থেকেও বেরিয়ে যায়। কিসের জন্য বেরোচ্ছে? জীবনের জন্য বেরোচ্ছে। পতিতাকে সৃষ্টি করছে, আমরা সৃষ্টি করছি, আমাদের সমাজ সৃষ্টি করছে। একবারে রামায়ণ মহাভারত বেদ থেকে আমি কিন্তু তোমাকে বললাম। এখন তোমার কাছে আমি একটি বিষয় নিয়ে প্রশ্ন করব। খুব বিখ্যাত দুই নাম হচ্ছে, এক নটি বিনোদিনী আর দুই হচ্ছে মালকা দেবী। তুমি যদি এই দুই ব্যক্তিত্ব নিয়ে আমাদের সঙ্গে কথা বলো। নটি বিনোদিনী কথা এলেই যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে গিরিশ ঘোষ।
আমার এই পতিতা পুরাণে একটা চ্যাপ্টারই আছে বাংলা নাটক এবং পতিতা। বাংলার নাটকে দেখা গেছে সেই সময় ভালো মেয়ে বা অভিজাত পরিবারের মেয়েরা নাটকে আসতো না, এখন যেটা আসে। নটি বিনোদিনীকে একটা মহিলা পতিতা, এটা আমার তথ্য দিয়েছি। নটি বিনোদিনীকে তার গুরু নাট্যাচার্য গিরিশ ঘোষ, আমাদের পরমহংস রামকৃষ্ণের অন্যতম শিষ্য, ভাব শিষ্য, গিরিশ শিষ্য, যা খুশি বলতে পারিস, তাকে নাটক শিখিয়েছে। এবং নটি বিনোদিনী তার আত্মজীবনীতে লিখেছে, ভাষাটা হয়তো কোট আনকোট আমি বলতে পারছি না, এই রকম বিষয়টা, প্রতিনিয়ত আমাকে আমার গুরুদেব আমার শরীরকে ভোগ করেছে। আমি প্রতিবাদ করিনি, তার একটাই কারণ, সে আমার গুরুদেব। বাংলা নাটক। আর মানদা দেবী এটা মাইলস্টোন। নটি বিনোদিনী, মানদা দেবী যাওয়ার আগে একটা কথা বলতে হবে, এই নটি বিনোদিনী যাকে তখনকার বাবু সমাজ অন্য চোখে দেখত, তার নাটক দেখে পরমহংস দেব রামকৃষ্ণ তাকে একটা কথা বলেছিল, মানুষের কথা। আমরা বলি না, খুব অস্থির হয়ে গেলে, বেপথে গেলে তুই মানুষ হোস, রামকৃষ্ণ তাকে বলেছিলেন তোর চৈতন্য হোক। কি কথা, জীবনের কথা। একটা মূর্খ মানুষ একটা পতিতাকে নিয়ে বলছে। আর মানদা দেবী হচ্ছেন এখন পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে, আমার পতিতা পুরাণে আছে এটা, নটি বিনোদিনীও যেমন আছে, মানদা দেবীও আছে, প্রথম শিক্ষিত পতিতা। একটু এখন আমাদের সমাজকে দেখো, যেটাকে কলগার্ল সিস্টেম হয়েছে এখন। না, কলগার্ল তো আর একটু ন্যাকেট, খুব ভদ্র ভাষায় পতিতা বানানো হচ্ছে। তুমি একটা কোম্পানির সিও, তোমার পার্সোনাল সেক্রেটারি মহিলা তোমার সাথে একান্তে সময় কাটাচ্ছে। তুমি একটা ফিল্ম ডিরেক্টর, নায়িকা, তোমার সাথে একান্তে সময় কাটাচ্ছে, তাকে পতিতা বানানো হচ্ছে। পতিতা বানানো হচ্ছে। কর্পোরেট কালচারে একটা জিনিস দেখবে, ছেলেদের তুলনায়, আমি আবার বলছি দর্শকদের যে এটা নিয়ে আপনারা আপনাদের ব্যাখ্যা রাখবেন না, কারণ আমি যে তথ্য পেয়েছি আপনারাও জানেন হয়তো বা দেখেছেন, মহিলাদের প্রমোশন বেশি, ডবল প্রমোশন, ট্রিপল কর্পোরেট সেক্টরে। কর্পোরেট সেক্টর, রাইট। সরকারি চাকরির ক্ষেত্রে আবার অন্য, তাকে সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়। কিসের বিনিময়? তার ঘরেতে হাজবেন্ড আছে, তার ছেলে পুলে আছে, তাকে ব্যবহার করে সেই পতিতার ডেফিনেশন তুমি দাও, যে যার মানে স্পেসিফিক, মানে এটা আমরা সব ক্ষেত্রে বলছি না, বেশ কিছু ক্ষেত্রে এটা হচ্ছে। আবার এখন তো মাঝে মাঝে খবরের কাগজেও আছে, হচ্ছেই, এটা কেউ চাইলে অস্বীকার করতে পারবে না। শিক্ষক, সোকল ফেমিনিজম যারা আছে, ফেমিনিস্ট যারা, নারীবাদী, তারা কেউ অস্বীকার করতে পারবে যেটা হয় একদম। কারণ এখন তো কিছু বললেই নারীবাদীরা তেড়ে আসে। যেমন আমার একটা অভিজ্ঞতা আছে, ভেরি রিসেন্ট একটা অভিজ্ঞতা হয়েছে। আমার এক পরিচিত মহিলা, তিনি পিএইচডি করতে গেছেন, ডক্টরেট। তার গাইড তাকে বলছে, তোমাকে আমি আলাদাভাবে পিএইচডি করাবো, আমার সাথে যেতে হবে অমুক জায়গায়। সে বিবাহিত, তার বাড়িতে সন্তান আছে, স্বামী আছে, এ শিক্ষিত, শিক্ষক, সমাজের মেরুদণ্ড। মানসিকতা কোথায়? আমাদের পুরুষ শাসিত সমাজে এটা আমরা তৈরি করছি পতিতাকে। তুমি একবার সোনারগাছিতে যাও, আমি এই পতিতা পুরাণ লেখার জন্য বহুবার গেছি, হারকাটাগলি, কালীঘাট, ইভেন বেনারস, পৃথিবীর বৃহত্তর পতিতা পল্লী। বাবু আমার কাছে আয়, বাবু আমার কাছে আয়। কারণটা কি? আমার ছেলেরা বাবু খেতে পারেনি, তুই এলে আমার ছেলেগুলো খেতে পারবে। জীবনের কথা দেখো, আমরা তাকে ফুর্তি করতে যাচ্ছি, আমাদের জীবনের কথা তার মুখ থেকে বেরিয়ে আসছে।
তুমি আমার সাথে এসো, যৌন সুখ করো, আমার সন্তান দুটো ভাত পাবে। আর সেই মায়েদের আমরা শিক্ষিত সমাজ, অর্ধশিক্ষিত সমাজ, আব্রু রাখা সমাজ, পুরুষ শাসিত সমাজ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ঘটনা আমার মানে সোনারগাছিতে হয়েছে। ওরা তো জানে, ওরা যা জানে যে ওখানে যায় মানে ফুর্তি করতে যায়। আমি রিসার্চ ওয়ার্ক করতে গেছি, ওরা জানে না। আমার হাত ধরে টানাটানি, বাবু তুই আয়, আমার নিজে কানে শোনা, বাবু তুই আয়, হাত ধরে টানা, বাবু তুই আয়, তুই এলে আজকে সারাদিন আমার একটাও খরিদ্দার আসেনি, তুই এলে আমার বাচ্চা মেয়েটা আমি দেখতে পাচ্ছি ঘরের পাশে, তার বাচ্চা মেয়েটা করে কাঁদছে, ওকে আমি সারাদিন খাওয়াতে পারিনি। বাবু, মানুষের পেটের জন্য, আমাদের আনন্দের জন্য হয়তো তার বাচ্চাটা হয়েছে, সমাজকে নিচ্ছে, পতিতা বলে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি তো। সে তার শরীর বিক্রি করে তার সন্তান, কার জন্য তার সন্তান হয়েছে সেও হয়তো বলতে পারবে না, অথচ তার গর্ভের সন্তানকে সে এক মুঠো খাবার অথবা দুধ তুলে দিচ্ছে। ইনফ্যাক্ট আমি যাকে দেখেছি দুগ্ধ পোষ্য শিশু, সেটা খাবার নেই। আমরা অনেক বড় বড় বিপ্লব করছি, তবে পাপ কোথায় প্রজাপতিতে? পাপ কি পুণ্য কি, এটা তো অ্যাপারেলি তুমি বানিয়েছো, আমি বানিয়েছি। আমি তো মনে করি আমার যদি পারিবারিক জীবন সুখী না হয়, আমি যদি অন্য কারো কাছে যাই, কোনো মহিলার কাছে যাই, গিয়ে তার সঙ্গে আমি যদি, আমি নয় আমার মতো যারা আছে পুরুষ, তারা যদি গিয়ে তার সাথে যৌন সুখ করে, তুমি বলবে পাপ, আমি বলবো পাপ কোথায়? হ্যাঁ, আমি জীবনের কথা বলছি। আমি যেমন খাচ্ছি, যেমন বাসস্থান আছে, আমার যৌন কামনাও আছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজে। ঋষি মুনিদের ক্ষেত্রেও তো এই পতিতা আছে তো, আমি তো কর্ণের কথা আগেই বলেছি। কর্ণের কথা যদি ছেড়েও যাও, আগেকার দিনের ঋষিদের ক্ষেত্রে এটা আমার পতিতা পুরাণে ছত্রে ছত্রে আমি দিয়েছি। আবার এটাও বলেছি যে ব্রিটিশদের কাছ থেকে খবর নিয়ে আসার জন্যে ত্যাগ দেখো সেই মেয়ের, সেই মায়ের ত্যাগ দেখো। আজকে তুমি আমি স্বাধীন দেশে বাস করছি, তারা সেই সাহেবদের খুশি করে খবর বার করে বিপ্লব করেছে। কিছু কিছু ক্ষেত্রে তারা সন্তান ধারণা করেছে, তার নারীত্ব বেঁচেছে। আমরা তার নারীত্ব হরণ করি পয়সার বিনিময়ে, এক মুঠো ভাতের জন্যে। তুমি যদি একবার সম্ভব হয় যেও পতিতা পল্লীগুলোতে। এখানে একটা কথা বলি, আমি আর একটা ঘটনা বলি। এটা শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, বহু মেয়ে রংচং মেয়ে বসে থাকে। আমার এই বইটা লেখার জন্য তাদের সাথে আমাকে কথা বলতে হয়েছে। তাদের ওপর তাদের সংসার দাঁড়িয়ে আছে। আমাদের মতো পুরুষ মহিলা রিপসা, আমাদের যৌন কামনা নিবৃত্তি করে সেই মহিলাগুলো দুটো পয়সা নিয়ে যাচ্ছে, তাদের সংসার চলছে। আমি তো একটা বাচ্চার কথা বললাম, একাধিক মহিলা একটু ভদ্র পতিতা বলতে পারো, তাদের ঘর মানে তোমাকে হোটেলে নিয়ে যেতে হবে, তবে তাদের সাথে তুমি তোমার কামনা পূরণ করতে পারবে। প্রবাহ মান কাল দেখে তুমি যেটা বলছিলে, ঋষি মুনি বহু একে অন্যের, অন্য ঋষির গর্ভজাত সন্তান, গর্ভজাত সন্তান। পতিতা আমরা বানাচ্ছি আমাদের মায়েদের, আমাদের মেয়েদের, আমাদের বোনেদের। এইটা নেই। আমি কিন্তু পতিতা পুরাণ, এবং এটা প্রকাশ করছে তোমার অভিযান প্রকাশন, বইমেলাতে আসছে, কলকাতা বইমেলা 49তম বইমেলা এটা আসছে। এই প্রসঙ্গে আমাকে সব থেকে বেশি হেল্প করেছে ওর কর্ণধার মারুক হোসেন, তাকে থ্যাঙ্কস জানাতে হবে। মারুকদা না থাকলে হতো না। আমি এইটুখানি বলতে পারি, পতিতা সম্পর্কে এইভাবে লেখা নেই। একটা টার্ম আছে প্রচলিত, কেউ বলে অভাবে বেশ্যা আর কেউ বলে স্বভাবে। তোমার ক্ষেত্রে এখানে অভাবে পতিতা হওয়া আর স্বভাবে পতিতা হওয়া, সবাই কি স্বভাবে কেউ পতিতা? স্বভাবে তো পতিতা তোমাকে বললাম তো, কর্পোরেট সেক্টর, এটাই স্বভাব। আমার প্রমোশন হবে, আমার তো অভাব নেই, আমার তো টাকা আছে, আমি তো মাস গেলে মাইনে পাই, আমি আর একটু হায়ার অথরিটিতে যাব। তার মানে সেটাও তো বেশ্যাবৃত্তি হচ্ছে। তুমি তোমার শরীর কাজে লাগিয়ে বিনিময় করছো করে বেশ্যা হচ্ছে, বসের সাথে ওঠা বসা করে বেশ্যা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানে একটু আলাদা হয়,
সব জায়গায় হয় না, কিছু হ্যাঁ, আমরা স্পেসিফিক ক্ষেত্রে বলছি, এটা কেউ অস্বীকার করতে পারবে না যেটা একটা সমাজের ডার্ক সাইড। না না না, একদম না, মানে যত যেই এসে মানে যাই কমেন্ট নেটিজেনরা যাই বলে যাক, আলটিমেটলি এটা আমাদের সমাজে ঘটে। পতিতা না থাকলে সমাজে আরো ধর্ষণ হতো। হ্যাঁ, এটা তো একটা কারণ অবশ্যই। এটা একটা বড় কারণ। কাদের দিয়ে আমি বারবার একই কথায় আসছি, আমরা সেই মায়েদেরকে দিয়ে আমাদের খিদা মেটাচ্ছি। আমি একটা ভিডিও বানিয়েছিলাম চ্যানেলে, তুমি দেখেছো, জনিতন্ত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জনি শব্দের উৎপত্তি যে জননী থেকে, জননী। জনি অর্থাৎ সৃষ্টির যে দ্বার, সেই কল্পনাটাই আমরা ভুলে গেছি আজকালকার দিনে। আমাদের কাছে জনি, নারী দেহ, পতিতা, এগুলো শুধু একটা ভোগ্য বস্তু হয়ে গেছে। একদম একদম বস্তু, আমি টার্মটা বস্তুই বললাম, জেনে শুনে বললাম, কোনো আমি ব্যক্তি বা সত্তা বললাম না, একদম বস্তুই বললাম, কারণ আমাদের সভ্য সমাজ এটাকে বস্তু হিসেবেই ট্রিট করছে। কিন্তু কেউ কখনো, আমার মনে হয় না যে এখনকার দিনের কোনো প্রশাসক, শাসক এই দিকটা নিয়ে কখনো ভাবছে বলে। ভাবছে বলা ভুল, ভাবছে, পাচ্ছে না করতে। হতে পারে সেটা বিভিন্ন কারণ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিভিন্ন কারণ হতেই পারে, সেই কারণে হচ্ছে না। আচ্ছা, বেশ্যার বাড়ির মাটি ছাড়া যে দুর্গাপুজো হয় না, এই যে প্রথম থেকেই আমরা কথাটা বললাম, এটার কারণটা কি? কারণটা আমার কাছে অজানা। আচ্ছা, আমিও এটা খুঁজেছি কারণটা, সেই মতো হয়তো এটা আমার অপারক, আমি খুঁজে বার করতে পারিনি, নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু প্রতি বছর কিন্তু ওইখানকার মাটি লাগে। ওখানকার মাটি নয়, যে কোনো বেশ্যালয়ের মাটি চাই, একটুখানি হলেও মাটি চাই। এটা আমি অনুধাবন করলাম ওই অসুখে পড়ার পর, লকডাউনের সময়। মূর্তি হচ্ছে না, বৃষ্টি নেই, রোদ ঝলমলে, মানে ঠাকুরের খড় দিয়ে যে অংশটা করে, এইটা করে ফেলে রেখে দিয়েছে দিনের পর দিন। আমি এই রহস্য জেনে আমি অবাক। পতিতার মাটি, বাড়ির মাটি বা বেশ্যা বাড়ির মাটি না পেলে মুক্তি হবে না। নারী বেশ্যা হয়, পুরুষ বেশ্যা হয় না। সমাজ পরিবর্তনশীল, তুমি কাগজ খুললেই দেখতে পাবে তোমাকে মেসেজ দেওয়া হচ্ছে মহিলাদের। পুরুষদের যেমন প্রবলেম আছে, মহিলাদেরও প্রবলেম আছে, যৌন খিদা। মেসেজ নাম করে আসছে স্পেশাল সার্ভিস, আমাদের পরিভাষায় বা এখনকার নাম যেটাকে এসকর্ট বলা হয়। বহু ছেলে, এরকম একটি ছেলের সাথে আমি বার করেছি, আমার বইতে আছে পুরুষ বেশ্যা কি, সেটাও আমি ব্যাখ্যা করেছি। আধুনিক কালে তার বাড়িতে তার মা আমার মতো দুরারোগ্য, ক্যান্সারে আক্রান্ত, ব্লাড ক্যান্সারে, তাকে 3 মাস ছাড়া ব্লাড কিনতে হচ্ছে। সেই ব্লাড কিনতে গিয়ে তার পুরুষত্বকে বিক্রি করতে হচ্ছে। সেই অর্থ নিয়ে এসে মাকে চিকিৎসা করছে, এখনো বেঁচে আছে সে মা। এই পুরুষ বেশ্যার কনসেপ্ট কি পুরানো ছিল না, এটা আমাদের আধুনিক সমাজের আধুনিকরণ হয়েছে? পুরানো ওইভাবে ছিল। এই তো তোমার, আমার স্ত্রী আছে, আমি অন্য রমণীর গর্ভে আমার সন্তান। পুরানো তো খোলাখুলি বলা হয়েছে, এটা একটু মডিফাই হয়েছে। তুমি চিন্তা করো তো, নারী পুরুষ যারা এই নিষিদ্ধ, আমাদের ভদ্র সমাজের কথায় নিষিদ্ধ পেশায় নিযুক্ত, একটু তাদের জীবনটাকে দেখা। আমরা সমাজ তার জন্য কি করছি? আমি নিজে কর্কটের অধিবাসী, আমি জানি একটা কর্কট রোগের পেছনে তার চিকিৎসা খরচা কিরকম। মাকে সন্তান বাঁচানোর জন্যে তার যৌনতাকে বিক্রি করছে। যে মহিলা এটাকে গ্রহণ করছে, সে মহিলাও হয়তো ওই জীবনের কাম জায়গাটা, তার যে যৌন পার্টনার, অফিসিয়ালি যে যৌন পার্টনার, আমাদের কথায় হাজবেন্ড যারা, তারা হয়তো অক্ষম। আবার এটাও আছে, স্বাদ পাল্টাচ্ছে, এটা স্বভাব, স্বাদ পাল্টাচ্ছে। মানে এই নিষিদ্ধ জায়গা নিয়ে অনেক গল্প হয়েছে, অনেক রড় উপন্যাস হয়েছে, শিহরিত করবে, কিন্তু আসল জায়গাটা কি এটা কিন্তু আমরা বোধহয় ভাবি। আমি বলছি না আমি এটা প্রথম করেছি। আমার মনে হয় পতিতা বা বেশ্যা বা গণিকা এই নিয়ে যারা আগ্রহী, তারা যদি এই জায়গাটাকে গো থ্রু করে, মানে পড়ে, নতুন অনেক তথ্য পাওয়া যাবে,
যেটা করতে আমার প্রায় 5 বছর ওপর লেগেছে লেখাটা লিখতে। তোমার 5 বছরের মানে রিসার্চ তো আর এই 1 ঘন্টার পডকাস্টে কখনোই তুলে ধরা এটা সম্ভব নিয়ে নয়। পরে একটা বসা যাবে, আবার বসা যাবে। আবার একটা কথা আমি বারবার বলি, আমরা যে মায়েরা যে বোনেরা আজকে অভাবের তাড়নায় পতিতা পরিণত হয়েছে বা শিকার হয়েছে, এরকম তুমি সোনার কাছে আমি পেয়েছি, MA পাস মেয়ে, সে পতিতা, আচ্ছা, বিয়ে হয়েছে বিহারে, গিয়ে তাকে বিক্রি করে দিয়েছে, সে এসে পতিতা। সে তো তার স্বভাবে হয়নি বা অভাবে হয়নি, সে চেয়েছিল কি জীবনটাকে একটু সুন্দর করতে। সব মেয়েরই সংসারের স্বপ্ন স্বপ্ন থাকে, একটা সুন্দর স্বামী থাকবে, সুন্দর সন্তান থাকবে। তা না হয়ে সে কিন্তু আজকে নিষিদ্ধ পল্লীর একজন নিষিদ্ধ যৌন কর্মীতে পরিণত হয়েছে। আমরা সমাজে তাকে কি দিলাম? আমরা গিয়ে তার থেকে যৌন সুখ নিয়ে এলাম, আর সে আমাদের কাছে পরিচিত হলো পতিতা, সেক্স ওয়ার্কার বা বেশ্যা। যেই কথাগুলো তুমি বললে আমি নিজে দেখেছি। MA পাস, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাস, ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় থেকে সে MA পাস। অনেক কষ্টে তার কাছ থেকে কথাটা বার করলাম, একবার না বহুবার তার সাথে কথা বলতে বলতে। আমার সঙ্গে যে ছিল সে একটু নাক উঁচু, আমার সহযোগী, MA পাস বেশ্যা। আমি তার মুখের দিকে তাকিয়ে যখন দেখলাম, সে যখন বেশ্যা কথাটা উচ্চারণ করছে, তার মুখে একটা ঘেন্না, কিন্তু তাকে তুমি দেখো, সে প্রতারণার শিকার হয়েছে, প্রতারিত হয়ে সে আজকে বেশ্যা। আজকে তার যে বয়স প্রায় 50-এর উপর বয়স, তার অন্য রাস্তায় ফিরে যাওয়ার জায়গা নেই। আবার ওই মেয়েটি যে সুখের জন্যে একজন পরদেশিকে বিয়ে করেছে, গিয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে নিষিদ্ধ পল্লীতে, দেহ ব্যবসা করতে বাধ্য করা হয়েছে, তাকে পতিতা করতে হয়েছে। সেই কালো মেয়েটা যার কথা আমরা গল্পে শুনি, সে স্বপ্ন দেখেছিল, তার দোষ হচ্ছে এটাই। আর পতিতা আমরা বানালাম। পতিতার কথা বললে, বেশ্যার কথা বললে আমরা মুখটাকে বাঁকিয়ে ফেলি, অথচ এই আমরাই রাতের অন্ধকারে মুখোশ পরে তার কাছে গিয়ে আমার যৌন ক্ষুধা মেটাই এবং ফিরে আসি আমাদের জীবনের অবশিষ্ট কামরাস। ফিরে এসে আমরা স্বাভাবিক ফার্স্টেশন ওটা। আমি জানি একজন, আমি আরেকটা উদাহরণ দিই। একজন শিক্ষক এবং স্পেসিফিক জায়গা বলছি, নদিয়ার কল্যাণীতে একজন শিক্ষক, তাকে আমি ভেরি রিসেন্ট ধরেছি। বাড়িতে বউ আছে, ছেলে আছে, সে আরেকটি মেয়ের সাথে নিয়মিত তাকে কি বলবো রেপ করে। মেয়েটার দুর্বলতা কি, তাকে নাকি ভালোবেসেছিল। সে তখন ভালোবাসা জানছে, তখন সে জানলো যে সে বিবাহিত, মেয়েটার বিয়ে হলো না, সে এইভাবে জীবন কাটালো। আর এই ছেলেটি তাকে প্রকারান্তরে সে পতিতা তৈরি করছে। তুমি চিন্তা করে দেখো, এর জন্য আমরা কি দায়িত্ববোধ নিয়েছি। আমরা তো পৃথিবীতে এসেছি একটু ভালোভাবে বাঁচার জন্যে। যারা ধরো হয়ে গেছে, আবার পতিতার বিবাহ শুনেছ? পুরাণে আছে পতিতার বিবাহের কথা। আচ্ছা, পুরাণে আছে পতিতার বিবাহ হয়েছে, বিভিন্ন ধর্মশাস্ত্রে আছে পতিতার বিবাহ হয়েছে, তাদের কথা আছে। তুমি, আমি, ইনক্লুডিং মি, আমরা পতিতা মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো? তোমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে। সমাজ তোমাকে কি দিয়েছে? একটা মেয়েকে, ভালো মেয়েকে ধরো, MA পাস মেয়েটি, বা যে স্বপ্ন দেখেছিল সংসার করবার, তাকে পতিতায় পরিণত করেছে। সমাজ আমাকে কি দিল? জীবন তাকে কি দিয়েছে? কিছুই দেয়নি, অন্ধকারে হারিয়ে গেছে। আর আমরা মুচকি হেসে তাকে বলছি নিষিদ্ধ পল্লীর মেয়ে, বেশ্যা। আমাদের পরবর্তী জেনারেশন যারা তোমরা এই নেট দুনিয়ায় আছো, তোমরা কিন্তু বিপ্লব আনতে পারো। আমরা দেখা গেছে পৃথিবীর সরকার পড়ে গেছে সোশ্যাল মিডিয়ার জন্য। আমরা সমাজকে সচেতন করতে পারি। আমি গ্যারেন্টি দিতে পারি যে পতিতা নিয়ে এত লেখালেখি, এত উপন্যাস, পুরস্কারপ্রাপ্ত উপন্যাস ইত্যাদি ইত্যাদি হয়েছে,
পতিতার উৎপত্তি, পতিতা কিভাবে এলো, পতিতা কিভাবে বানানো হলো, পুরুষ পতিতা কিভাবে এলো, তুমি চিন্তা করো তো, তুমি তো পুরুষ। মা ক্যান্সারে ভুগছে, ছেলে যদি না সেখানে একজন মহিলা পায়, যদি না তার পুরুষ মানে কি বলবো পুরুষত্ব বিক্রি না করতে পারে, পরের মাসে মায়ের ক্যান্সারের ব্লাড সে কিনতে পারবে না। আমরা বলি আমরা জীবনের গান করি, কোথায় জীবনের গান? আমার পাশে কেউ আসে না, আমাদের পাশের বাড়ির লোক তাকে বলে, জানিস ছেলেটা কি করে, একটু বাঁকা হাসি হেসে আমরা বলি ওনার স্পট হয়ে গেছে। আমাদের আজকে সময় এসছে, তোমরাও পারবে। আমার বিশ্বাস, আমার এই বইটা এবং তোমাদের সহযোগিতা সামান্য এক চিলতে হলো পতিতার বিরুদ্ধে যে ঘেন্না, সে তো মা আমার, সে তো বোন আমার, মূল স্রোতে আমরা তাকে বরণ করতে পারবো। আজকের এপিসোডের পরে এই দীর্ঘশ্বাসই রয়ে যায়। আজকে আমরা কথা বললাম এমন একটা টপিক নিয়ে যেটা আপনারা শুনলেন, কেমন লাগলো অবশ্যই আজকের এই কনভারসেশনটা বা এই টক্সটা সেটা আপনি জানাবেন। এই যে আমি আমার এপিসোডের নাম দিয়েছি স্পিরিচুয়াল টক্স, আজকে হয়তো এই এপিসোডের একটা পূর্ণতা পেল। স্পিরিচুয়ালিটি মানেই শুধু ঈশ্বরের সাধনা করা নয়, স্পিরিচুয়ালিটি মানেই শুধু আমি ঈশ্বরকে একটা আসনে বসে আসন সিদ্ধি করছি, তন্ত্রমন্ত্র দিয়ে জপ করছি, সেটা নয়। যদি তোমার শরীর, যদি তোমার হৃদয় অন্যের ব্যথায় ব্যথিত না হয়, যদি তোমার অন্যের কষ্টে তোমার কষ্ট না লাগে, তাহলে কিন্তু তুমি কোনোদিন স্পিরিচুয়াল হতে পারবে না, তুমি কিছুই স্পিরিচুয়াল নয়। আজকে সমাজের এমন একটা প্রবলেম নিয়ে, সমাজের এমন একটা বিষয় নিয়ে আমরা পৌরাণিক যুগ থেকে চলে আসা সেই ব্যভিচার নিয়ে কথা বললাম, এবং সেই কথা বলার পর আজকের এপিসোডটা আমি চাইবো তোমরা অনেক পরিমাণ শেয়ার করো। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, আর যারা আমাকে এই চ্যানেলে আগে থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তারা আমাকে ফোন করো 6289858577 এই নম্বরে। যারা রাজীব শ্রাবণের এই বইটি কিনতে চাও তাদেরকে বলবো তারা বইটি কালেক্ট করো। আমি বইটার অনলাইন লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বইটা বইমেলার সময় রিলিজ করছে, সকলে বইটা যাও, গিয়ে কিনে পড়ো। পতিতা পুরাণ, লেখা রাজীব শ্রাবণ, অভিযান পাবলিশার্স, এবং সকলে বইটার রিভিউ দাও কেমন লাগলো। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমরা কে কোথা থেকে দেখছো এবং আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে সরাসরি স্পিরিচুয়াল টক্সের নতুন একটা সেগমেন্টে, নতুন একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।